দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি মোহনার নিয়মিত আয়োজন ভিন্ন মাত্রায় যারা রয়েছেন দেশে কিংবা প্রবাসে। দর্শক, কথা বলবো নতুন সরকার ও বিরোধী দলের সম্পর্ক কেমন হবে এই শিরোনামে, এবং আজকে এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের আমন্ত্রণে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ রাশেদ খান, বিএনপির নেতা, রয়েছেন জনাব শেখ ফজলুল করিম মারুফ, প্রচার ও দাহ সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি। দর্শক, আজকের আলোচনা প্রসঙ্গ ধরে আমরা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে চাই। নতুন সরকারের সামনে চ্যালেঞ্জ কি, বিশেষত এই সরকার শান্তিপূর্ণভাবে কতটা ভালোভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারবে, বিরোধী রাজনৈতিক দলগুলোর অবস্থানই বা কী হবে, তারা কি সহযোগিতা করবে নাকি তারা মাঠে সক্রিয় হবে, কী ধরনের সংকট সমস্যাগুলো সামনে রয়েছে, চ্যালেঞ্জগুলো রয়েছে, সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনার শেষ অবধি আমাদের সাথে থাকবার জন্য আপনাদের কৃতজ্ঞতা এবং আবেদন জানাচ্ছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। মোহাম্মদ রাশেদ খান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা অবশেষে দেখলাম যে 17ই ফেব্রুয়ারি নতুন সরকার ক্ষমতায় এলো এবং এই সরকারটি একটু ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে এসেছে। যে 24-এর 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর যে জন আকাঙ্ক্ষা স্বপ্ন, সেটিকে কেন্দ্র করে একটি ভোটের মধ্য দিয়ে একেবারে 2/3 ভোট পেয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়ে সরকার ক্ষমতায় এসেছে। আমরা দেখেছি একই সাথে বিরোধী রাজনীতিতে নতুন একটি দলের বা শক্তির উত্থান ঘটেছে, সেটি জামাতে ইসলাম সহ এনসিপি, এবং এই শক্তি এই প্রথম প্রধান বিরোধী দল হিসেবে সংসদে আবির্ভূত হলো। এবং রাজনীতির অতীতের সকল সমীকরণ আসলে একভাবে মিলেনি। আমরা প্রথাগত রাজনীতিতে যে বিএনপি ভার্সেস আওয়ামী লীগের যে একটা চিরায়ত রাজনীতিক একটা ফেনোমেনা দেখেছিলাম, একটা ফ্রেম দেখেছিলাম, সেটা নাই, ভেঙে গেছে। তো এই নতুন পরিস্থিতিতে রাজনীতি কেমন হবে সেটি নিয়ে শুরু করতে চাই। প্রশ্নটি মোহাম্মদ রাশেদ খান আপনাকে দিয়ে শুরু করতে চাই। সেটি হচ্ছে যে, আমি যদি বলি যে বিএনপির সামনে এই মুহূর্তের বিরোধী রাজনীতির প্রধান চ্যালেঞ্জগুলো কি কি বলে আপনি মনে করেন? সবাইকে শুভেচ্ছা। বিএনপির জন্য অবশ্যই চ্যালেঞ্জ আছে, ক্ষমতায় যারা যায় সবার জন্যই চ্যালেঞ্জ থাকে। তবে মূল সমস্যা হলো যে প্রথাগত রাজনীতির বাইরে জামাত ইসলামের মতন একটি দল গণ অভ্যুত্থানের পরে তারা প্রশাসনকে জামাতিকরণ করে সরকারের উপরে চাপ সৃষ্টি করে তারা এক ধরনের মেকানিজমের মাধ্যমে এবার অপোজিশনের জায়গাটাই, অর্থাৎ বিরোধী দল হিসেবে তারা আবির্ভূত হয়েছে। এখন বিএনপির জন্য চ্যালেঞ্জ হলো তারা ধর্মকে সামনে রেখে, ইসলামকে সামনে রেখে যেভাবে প্রতারণা করছে, জান্নাতের টিকিটের নামে মানুষকে বিভ্রান্ত করা, ওয়েলফেয়ার মেকানিজমের নামে টাকা বিতরণ করা, এবং এটি অনেকে বলছে যে জান্নাতের টিকিটের নামে তারা কাঁচা টাকা বিতরণ করছে। টাকা যেমন একটা টিকিটের মতনই, তো টাকাকে তারা আসলে টিকিট হিসেবে ব্যবহার করছে। গণ অভ্যুত্থানের পরে জামাত ইসলাম যে কাজটা করেছে সেটি হলো তারা গ্রামগঞ্জে, পাড়া মহল্লায় তালিম বসিয়েছে, আমাদের মা বোনদেরকে নিয়ে তালিম করেছে এবং তাদেরকে এইভাবে বুঝিয়েছে যে দেখো, বিএনপি তো চাঁদাবাজের দল, অমুক জায়গায় দেখছো না পাথর দিয়ে মানুষ মেরে ফেলছে, ধর্ষণ করছে, লুটপাট করছে, বিএনপি তো অপরাধ করছে। তুমি যদি ওই অপরাধীকে সমর্থন করো, তুমিও অপরাধ করলা। চোর এবং যে চোরকে সমর্থন করে একই ধরনের অপরাধ, সুতরাং এই অপরাধকে সমর্থন করলে তুমি জাহান্নামে যাবা। আর জামাত ইসলাম ভালো কাজ করছে, জামাত ইসলাম এই যে ভালো ভালো কাজ করছে বিভিন্নভাবে তাদেরকে বুঝিয়েছে, ব্রেন ওয়াশ করেছে। সুতরাং জামাত ইসলামকে সমর্থন করলে, ভোট দিলে তোমরা জান্নাতে যাবা। অর্থাৎ জান্নাত এবং জাহান্নাম এই দুটি অপার্থিব বিষয়, এটিকে তারা সামনে এনে মানুষকে বিভ্রান্ত করেছে, তালিমের নামে এই কাজগুলো করেছে। এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা তো আসলে কিছু সময়ের জন্য জামাতের সাথে গিয়েছিল, আমার থেকে ভাই আরও বেশি ভালো বলতে পারবে যে আসলে ইসলামিক আদর্শটা কি। যারা নবী রাসূলকে আদর্শ মেনে যারা দিন প্রতিষ্ঠার রাজনীতি করে, সেই রাজনীতি অ্যাকচুয়ালি কেমন হওয়া উচিত, কোরআন সুন্নাহর আলোকে যে জীবন ব্যবস্থা সেটি আসলে কেমন হওয়া উচিত, সে ধরনের পলিটিক্সটা আসলে কেমন হওয়া উচিত। জামাত ইসলাম না মধ্যপন্থী দল না ইসলামিক দল, এটি নিয়ে এক ধরনের কনফিউশন আছে। তো এরকম একটি
দলের সাথে গণতান্ত্রিক চর্চা করা, জাতীয় সংসদে আলোচনা করা এটি কঠিন। যেমন মনে করেন যে না, তারা তো জামাত বলছে ইসলামের- যে এই সরকারকে তারা সহযোগিতা করবে, গঠনমূলক কাজে তারা সহযোগিতা করবে, কিন্তু সরকারের যে জনবিরোধী কাজ সেটি বিরোধিতা করবে, সেটি তারা একটা একটা রেড লাইন কিন্তু দিয়ে রেখেছে সরকারের সামনে। তো ফলে দেখেন, সরকার যেদিন শপথ নেবে তার আগের দিন জামাত ইসলাম সহ 11 দলীয় জোট তারা যে সমাবেশটা করলো, সেই সমাবেশের বিষয়বস্তু কি ছিল? সেখানে ছিল যে ধর্ষণ বিরোধী। এখন ধর্ষণটা কোথায় হলো? হাতিয়াতে যে ধরনের ঘটনা ঘটলো, সেখানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ওই নারীর উপরে হামলা হয়েছে, এটি সত্য। কিন্তু ধর্ষণ হয়েছে এখনো পর্যন্ত কেউ বলতে পারবে না। ডাক্তারি সার্টিফিকেট বলেন, পুলিশি রিপোর্ট বলেন, আপনি নিশ্চয়ই শুনেছেন সেখানে হামলার ঘটনা ঘটেছে, কিন্তু জামাত ইসলাম এটাকে পুঁজি করে তারা বলল ধর্ষণ হয়েছে। অর্থাৎ সরকারকে সহযোগিতা করার নমুনা এইটা না যে শপথ নেওয়ার আগের দিন যিনি দেশের প্রধান হচ্ছেন, সরকার প্রধান হচ্ছেন এবং যে দল ক্ষমতায় যাচ্ছেন, ক্ষমতায় আসীন হচ্ছেন, সেই দলকে ধর্ষক বলা, চাঁদাবাজ বলা। এবং ওই দিন আপনি দেখেন জামাত ইসলাম আরেকটা কাজ করেছে, তাদের তো নারী শাখা আছে, তাই না? তো সেই নারী শাখার কোনো নেতৃবৃন্দ সেখানে ছিল না। সেখানে কারা ছিল? এনসিপির নারী নেতৃবৃন্দ। কখনোই আপনি দেখবেন না যে কোনো ইসলামিক দল এইভাবে নারীদেরকে সাথে রেখে কোনো আন্দোলন সংগ্রাম করে। সাধারণত নারীরা তাদের জায়গা থেকে কথা বলে, তাদের জায়গা থেকে প্রতিবাদ করে। জামাত ইসলাম তাদের নারী নেতৃবৃন্দকে সেখানে আনেনি, কিন্তু ঠিকই এনসিপির নারী নেতৃবৃন্দ সেখানে এসেছে, তাদেরকে সামনে রেখে মিছিল করেছে। অর্থাৎ শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য তাদের যে গঠনতন্ত্রে যে কথাগুলো আছে সেটিও তারা ভায়োলেট করতে প্রস্তুত আছে। নারীদের তারা সিঁড়ি হিসেবে ব্যবহার করছে কিন্তু বলছেন না, এই কাজটা শুধু নারীদের কথা বলছে না, আমি বলছি যে এনসিপিকে তারা এক ধরনের ক্ষমতায় থাকার, ক্ষমতায় যাওয়ার বা বিএনপিকে বিতর্কিত করার এক ধরনের বলা যায় ঢাল হিসেবে ব্যবহার করছে। রাজ ভাই, প্রাথমিকভাবে শুনলাম আপনার প্রতিক্রিয়া, কিন্তু যে আলোচনাটা আমরা আনতে চাই সামনের দিনগুলোতে যে আসলে কি হবে, আসতে চাই ফজলুল করিম মারুফ আপনার কাছেই। আপনারা নির্বাচন করেছেন, জামাত জোটে ছিলেন, কিন্তু একসময় আসন ভাগাভাগি না হওয়াতে, সমঝোতা না হওয়াতে আপনারা বের হয়ে এলেন। নির্বাচনী ফল আপনারা কেমন করেছেন? কেন খুব একটি ভালো করলেন না আপনারা? আপনারা খুব আত্মপ্রত্যয়ী ছিলেন আমরা দেখেছি। আর যেটি বললো যে এই যে জামাতের বড় সমস্যা যে তারা ধর্মকে ব্যবহার করে রাজনীতির সাথে এবং মানুষকে একভাবে বিভ্রান্ত করে, রাশিদ ভাই যেটি বললেন। না, আমি কিন্তু স্পষ্ট না করলে বিভ্রান্তি ছড়াবে। আমি বলেছি আমি শেষ করি। যে ধর্মভিত্তিক রাজনীতি আপনি করেন, আপত্তি নাই, কিন্তু আমি ওই জায়গায় আসছি। ইসলামকে ওই জায়গায় প্রতারণার জন্য, প্রতারণার অর্থে ব্যবহার করা, এইটা জান্নাতের আপত্তি টিকিট জানিয়েছি আমি। বিক্রি করে মানুষের ধর্মানুভূতিকে ব্যবহার করা, জান্নাত জাহান্নামের কথা বলা, সেই প্রদর্শনগুলো করেছেন। তো সামনের দিনে কি বিরোধী রাজনীতিতে এই ধর্মের ব্যবহারটা আসলে কিভাবে জামাত ইসলাম করতে পারে বলে আপনি মনে করেন? যদিও জামাতের প্রতিনিধি না আপনারা, কিন্তু আপনারাও এক ধরনের ধর্মভিত্তিক রাজনীতি করেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আপনাকে এবং রাশেদ ভাইকে ধন্যবাদ। আমার অনেকগুলো প্রশ্ন, আমি একটা একটা করে আসি। জি। প্রথম যে বিষয়টা সেটা হলো যে ইসলামী আন্দোলন বাংলাদেশ যেই ফলাফলটা করেছে এটা খারাপ না। খারাপ না এই অর্থে যে দেখেন, আমরা শরিয়াকে সামনে আনছি, সারা বিশ্বেই শরিয়ার বিরুদ্ধে একদম ভীতি ছড়ানো আছে। আমরা এটার জন্য তো আমরা অনেক ধরনের মেকানিজমের শিকার হয়েছি এবং নতুন একটা বয়ান সামনে এনে যে আমরা যে ফলাফলটা করেছি এটা খুব খারাপ না, এককভাবে দুই জোটের বাইরে গিয়ে আমরা দাঁড়িয়েছি, এটা খারাপ না। তো শরিয়ার পক্ষে আপনারা শরিয়ার পক্ষে আমরা ভোট এনেছি এবং দুই জোটের বাইরে গিয়ে এটা সামনে ইনশাল্লাহ আরো বাড়বে। আর রাশেদ ভাইয়ের কথার ধারাবাহিকতা বলি যে রাশেদ ভাই তো নতুন সরকারি দল হয়েছেন, নতুন বিএনপি করেন, তো ব্যাখ্যা আরেকটু অন্যরকম হবে। একদিন বিরোধী রাজনীতি করছেন, তো জামাত বিরোধিতা আমি বলি, আমি যেটা বললাম সেটা ব্যাখ্যা জামাত আপনি দেন। বিরোধিতার আমরা যে গ্রাউন্ড থেকে জামাত বিরোধিতা করি সেটা হলো যে ইসলামের অনেকগুলো স্কুল অফ থট আছে। জামাত যে স্কুল অফ থটটাতে বিলং করে সেটা হলো যে ইসলামকে একটা পলিটিক্যাল প্রজেক্ট আকারে হাজির করা, সেটা প্রবলেমেটিক, সেটা আমরা আপত্তি করি, এই নিয়ে আমাদের বিস্তর বিতর্ক আছে। কিন্তু রাশেদ ভাইরা সহ ওনারা যেই জায়গাতে ইসলামকে পলিটিক্যাল প্রজেক্ট আকারে, কিন্তু আপনারাও তো ইসলামকে পলিটিক্যাল লাইনই ব্যবহার করছেন, ভোট করছেন ইসলামের নামে। পার্থক্যটা হলো ওনারা মনে করে ইসলাম একটা পলিটিক্যাল প্রজেক্ট, আর আমরা মনে করি ইসলামের মধ্যে একটা পলিটিক্যাল প্রজেক্ট আছে, দুইটার মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, তো সেটা নিয়ে বিরোধ আছে। কিন্তু রাশেদ ভাইরা সহ অন্যরা যেভাবে বিরোধিতা করেন, এইটা অবশ্য টোটাল ইসলামী রাজনীতির বিরোধিতা করা। তারা কি করে না করে আমি সেটা বলবো না, তাদের জবাব তারা দেবে। বাকি আমি এই সরকারের জন্য যে চ্যালেঞ্জের জায়গাগুলো দেখি, আপনি মানে ভুল বলেন, আমি এই সরকারের সামনে যে বিরোধী দেখি সেটা হলো যে আমরা আগে বারংবার আমি বলেছি, এটা হলো যে প্যারাডাইম আছে, রাজনীতির দুটো প্যারাডাইম আছে। বিএনপি এবং আওয়ামী লীগ একই প্যারাডাইমে বিলং করে, আর এর বিপরীতে আরেকটা প্যারাডাইম আছে, সেটা আমরা জামাত ইসলাম, এনসিপি সহ আরেকটা প্যারাডাইম আছে। বর্তমানে সেই পুরাতন প্যারাডাইম ক্ষমতায়,
হ্যাঁ, তো সরকারি দল বিরোধী দলের যে সম্পর্কটা, সেটা যদি একই প্যারাডাইমে দুই দল হইতো তাইলে একরকম সম্পর্ক হইতো, কিন্তু ভিন্ন দুইটা প্যারাডাইমের, একটা সরকারে একটা বিরোধী। এজন্যে সরকারি বিরোধী দলের সম্পর্কটা খুব ভালো থাকবে বলে আমার কাছে এই মনে হয় না। ভিন্নতাটা কোথায় আপনি আমি বলি, বলেন, এই প্যারাডাইমের ভিন্নতাটা প্যারাডাইমটা কোথায়? হলো যে রাজনীতি কেন করে, হ্যাঁ, নেতা এবং কর্মীর সাথে সম্পর্কটা কিসের ভিত্তিতে। বর্তমান প্যারাডাইম, বিএনপি আওয়ামী লীগের প্যারাডাইম হলো রাজনীতি করে স্রেফ বৈষয়িক স্বার্থে, এবং পরস্পরের মধ্যে সম্পর্ক সেটা হলো পাওয়ার রিলেশন। আমি যে ভোট পেয়ে নির্বাচনে জিততেছি, আমি কি এক্সারসাইজ করতেছি, পাওয়ার এক্সারসাইজ করতেছি। আর এর বিপরীত প্যারাডাইম যেটা, আমি দায়িত্ব গ্রহণ করছি সেবা করার জন্য। এবং এই যে প্যারাডাইম বিএনপি এবং আওয়ামী লীগের, সেখানে চাঁদাবাজিটা ইনবিল্ট তাদের মধ্যে প্রতিষ্ঠিত, ফলে দুইটার মধ্যে আসলে সমন্বয় হওয়াটা কঠিন। এখন আমি বলি, আপনি যে প্রশ্ন করছেন না, এই মানে আগামী সরকারের জন্য চ্যালেঞ্জগুলো কি কি। মানে এই সরকার যখন ক্ষমতায় আসলো, আমরা সবচেয়ে প্রথম দিন হতাশ হইলাম যে তারা সংবিধান সংস্কার পরিষদের শপথটা নিল না। রাশেদ বেরা সহ সবাই আমরা সংস্কারের জন্য এত কথা বললাম, সালাউদ্দিন সাহেব এত কথা বললেন, কিন্তু তারা সংবিধান সংস্কার পরিষদের শপথটা তারা নিলেন না। হত্যা, যাত্রাবাড়িতে চাঁদাবাজি কেন্দ্রিক হত্যাটা হয়ে গেছে। গতকালকে চকরিয়াতে হত্যা কারা করেছে যাত্রাবাড়িতে? চাঁদাবাজিকে কেন্দ্র করে, আধিপত্যকে কেন্দ্র করে কারা? বিএনপির লোকজন। বিএনপির লোকজন সেটাই বলছি না, কিন্তু চাঁদাবাজি কারা করে আপনার মনের ভিতরে বিষয়টা গেঁথে গেছে। আমি বলি, আমার বাংলাদেশের সমস্ত অপরাধ বিএনপি করতেছে। আমার শেষ করে দিয়ে না, দেখেন আপনার নিজের অজান্তে এটা আমি বলি ভাই, নিজের মুখ আমি ফসকে বলি বের হয়ে সেটা। এসেছে। আচ্ছা, আর যেইখানে লেগুনা নিয়ে সমস্যাটা হয়েছে, সেই লেগুনার লাইনম্যান কারা, লেগুনা চাঁদা তোলে কারা, এটা যদি আপনি একটু জানেন তাহলে জানবেন যে কারা খুন করছে। এরপরে চকরিয়াতে এক এমপির গাড়ি বহরের চাপায় পড়ে একটা শিশু মারা গেল। আপনি চিন্তা করতে পারতেছেন, এমপির যখন ক্ষমতা হয়, তারা দম্ভ দেখানোর জন্য, দাম্ভিকতা দেখানোর জন্য গাড়ি বহন নিয়ে যায়, সে গাড়িতে মানুষ চাপা পড়ে গেছে। সেই এমপি ঘুরে এসে যে গাড়িটা হত্যা করছে, সেই গাড়ি জনগণ আটকাইছিল, সেই এমপি ঘুরে এসে সে গাড়িকে ছাড়াই নিয়ে গেছে, সে বাচ্চাটাকে হসপিটালের না করা হচ্ছে। তার মানে এই যে জায়গাগুলো হচ্ছে, এগুলো আমাদের জন্য, মানে আমরা বারংবার হতাশ হচ্ছি যে জুলাই অভ্যুত্থানের পরে সরকারটা ক্ষমতায় আসেন, তারেক রহমানের সাহেবের যে অ্যাটিটিউড অত্যন্ত চমৎকার, তিনি যেভাবে করতেছেন, কিন্তু তার নিচে যারা আছেন, যারা সরকার পরিচালনা করেন, তারা আসলে কেউই ওইটা না। আমাদের সড়ক পরিবহন 3টা মন্ত্রণালয়ের মন্ত্রী, তিনি চাঁদাবাজির এমন একটা সংজ্ঞা আবিষ্কার করছেন, যেই সঙ্গে দুনিয়ার কোনো কিছু আর চাঁদাবাজি হবে না। তো এগুলো আগামী সরকারের জন্য অত্যন্ত মানে চ্যালেঞ্জ জায়গা হবে। আর রাষ্ট্রীয়ভাবে যদি চ্যালেঞ্জ জায়গাটা দেখেন, সেটা হলো ভাই অর্থনীতি, আইন শৃঙ্খলা, চাঁদাবাজি এবং বৈদেশিক সম্পর্ক। আমরা ধরেন ভেতরে আমি যে বিএনপি, এরা ভেতরে যা করি না করি, আমাদের অর্থনীতি যদি ঠিকমতো না দাঁড়ায়, বৈদেশিক যে শক্তিগুলা এখন ভারত, চীন, আমেরিকা, 3টে একেবারে ত্রিমুখী একটা সাংঘর্ষিক অবস্থানে, সেখানে বাংলাদেশের স্বার্থটা বের করে আনার জন্য যেই এটা লাগবে, সেগুলো আসলে খুব আমার জন্য টাফে জায়গা হবে। আর একটা শেষ কথা ভাই, সেটা হলো বিএনপির লোকজন বারংবার বলে আসি কি যে অন্যান্য দল নাকি প্রশাসনে দখল করে বসে আছিল। ভাই আমি বলি, ডক্টর খলিলুর রহমান তিনি কিন্তু বিএনপির পররাষ্ট্রমন্ত্রী, ফলে মেকানিজম যে কারা করছে, রাশেদ ভাই আপনি অনেকগুলো গুরুত্ব প্রসঙ্গ বা গুরুতর প্রসঙ্গ আপনি উত্থাপন করেছেন। রাশেদ ভাইয়ের কাছে জবাব চাইবো। বিএনপি ইনবিল্ট চাঁদাবাজ করে, মানে চাঁদাবাজির জল। আর কতগুলো উনি ঘটনা বললেন, এই যে চকরিয়ার ঘটনা, মানে এটি আরো, মানে প্রথমত হচ্ছে যে বিএনপির গায়ে যে চাঁদাবাদী সিলটা দেওয়া হয়েছে নির্বাচনের আগে, লেগে গেছে। তো এখান থেকে আসলে মুক্তি বিএনপি কিভাবে সম্ভব, মানে কিভাবে সম্ভব সেটি? এত বড় দল একেবারে তৃণমূল পর্যায়ে চাঁদাবাজি দিয়ে কিভাবে কন্ট্রোল করবে? মুখের কথায় কি কন্ট্রোল করা যাবে? চোর না শুনে ধর্মের কাহিনী। আচ্ছা, দেখেন, আমি আমার বক্তব্যের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে পজিটিভ কথা বলেছি, যে তারা ইমান আকিদার রাজনীতি করছে, তাদের নিয়ে আমি কোনো সমালোচনা করি নাই, ভাই হয়তো খেয়াল করেনি। আমি জামাতের যে ইসলামকে ব্যবহার করার রাজনীতি, আপনি ইসলামের মধ্যে থেকে আপনি ন্যায় প্রতিষ্ঠার রাজনীতি করেন, সমস্যা নাই, কিন্তু আপনি যে ধোঁকাবাজির রাজনীতি করছেন, এই ধোঁকাবাজি নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা অসংখ্যবার প্রতিবাদ জানিয়েছে। তারা যখন বন্ধ হলো, সাময়িক সময়ের জন্য কেউ কারো সমালোচনা করে নাই, কিন্তু যখন একসাথে নির্বাচনটা হলো না, আমি তাদের নেতাদের কাছ থেকে অনেক সমালোচনা শুনেছি জামাত ইসলামকে নিয়ে। তো যাই হোক, ভাই আজকে পজিটিভ বলছে, খুব ভালো লাগলো। যদি আবার সামনে বন্ধুত্ব হয়, খারাপ না। আমরা রাজনীতির অংশ আবার এটা হওয়া উচিত না যে আপনার সাথে যখন বন্ধুত্ব হবে তখন আমাদের বিরুদ্ধে জায়গা যেটা, সেটা আমার বিরুদ্ধে আমি বলছি। তো এখন আমি জামাত ইসলামকে নিয়ে সমালোচনা করেছি, উনি এখানে জামাত ইসলামের সেই বিষয়গুলো নিয়ে প্রতিবাদ করেছে, এটা করতেই পারে, হয়তো সম্পর্ক তৈরি হয়ে যেতে পারে নানান কারণে,
কিন্তু আমি ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে এখানে সমালোচনা করি নাই। তো যাই হোক, এখন আপনি যে প্রশ্নটা করলেন, দেখেন ইনবিল্ট চাঁদাবাজি দল হ্যাঁ, বিএনপি এখন এটিকে কি মোকাবেলা বিএনপিকে করবে? সংস্কার বিরোধী এবং চাঁদাবাজের দল, সংস্কারটা একটু আলাদা করে আসি, আমি একটু চাঁদাবাজি শেষ করি, প্রসঙ্গটা। দুইটা একসাথে শেষ করে দিই। এই বয়ান প্রতিষ্ঠার জন্য জামাত সহ অনেকগুলো দল চেষ্টা করেছে, কিন্তু আমার প্রশ্ন হলো বাংলাদেশের মানুষ কি সেটা গ্রহণ করেছে? আওয়ামী লীগের সময় বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, বিএনপির মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে অনেক ধরনের মিথ্যাচার আমরা দেখেছি। মানে প্রতিদিন টেলিভিশন খুললেই প্রত্যেকটা মন্ত্রী, প্রধানমন্ত্রী থেকে শুরু করে ওই সময়কার জনাব তারেক রহমানকে নিয়ে মিথ্যাচার করতে করতে একসময় কিন্তু মানুষের মধ্যে সন্দেহ ঢোকাই দিয়েছিল যে আসলে কি তাই? প্রতিদিন শুনতেছি, মানে মানুষের মগজে গেঁথে গিয়েছে। ঠিক ওই আওয়ামী লীগের কাছ থেকে পলিটিক্সটা শিখেছে জামাত। তারা ওই মিথ্যাচারের পলিটিক্স, যে সংস্কার বিরোধী এবং চাঁদাবাজ। দেখেন বাংলাদেশের মানুষ তারা কেমন, আপনি যদি বিবেচনা করেন যে এই দেশের মানুষের মানসিক অবস্থা কেমন। আমি ঝিনাইদহ 4 আসন থেকে নির্বাচন করেছি, আমি দেখেছি যে মানুষকে টাকা দিয়ে কেনা যায়, টাকা ছাড়া ভোটের রাজনীতিতে আপনি টিকতে পারবেন না। এই ধরনের একটা সমাজ ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠা লাভ করেছে। এখন যে প্রার্থী যত বেশি টাকা ব্যয় করতে পারছে, সেই প্রার্থী তত বেশি ভোট পাচ্ছে। আপনি একটু দয়া করে খোঁজ নিয়ে দেখবেন। জি। তো এই কাজের সাথে জামাত ব্যাপকভাবে জড়িত হয়েছে, যে ভোট কেনার রাজনীতি। আপনি দেখছেন না যে জামাত ইসলামের যে এত ভোট, তারা ইতিহাসের সেরা সময় পাড়ি দিচ্ছে কিসের মাধ্যমে? একমাত্র জি। টাকার মাধ্যমে। এবং সেই কালো টাকা তাদের উৎস কি? তাদের প্রার্থীরা 25 লাখ টাকা হলফনামায় দেখাচ্ছে, অথচ একজন মানে প্রার্থী হয়তো আমার কাছে মনে হয় যে 25 কোটি টাকা পর্যন্ত খরচ করেছে, কেউ কেউ বা 50 কোটি টাকার অধিকও খরচ করেছে। এ ধরনের ঘটনাও ঘটেছে। আমরা ভোটের আগের দিন রাতে দেখেছি যে কিভাবে জামাত ইসলামের নেতৃবৃন্দ টাকাসহ তারা গ্রেপ্তার হয়েছে। ঘটেছে, এই ধরনের ঘটনা তো ঘটছে। তো যাই হোক, এখন ভাই যে কথাগুলো বলছেন বা জামাত ইসলাম, তারা এই নেগেটিভ দাঁড় করিয়েও বিএনপিকে পরাস্ত করতে পারে নাই। বরং মানুষ কিন্তু তারা মোটামুটি বুঝে গেছে যে জামাত ইসলাম ধোঁকাবাজির রাজনীতি করছে, প্রতারণার রাজনীতি করছে। টাকা পয়সা গরিব অধ্যুষিত এলাকা যেখানে যেখানে আছে সেখানে তারা বিতরণ করেছে, মানুষকে মগজ ধুলাই করেছে। ব্যাপকভাবে তারা আসলে ভোট কেনার চেষ্টা করেছে। এই চেষ্টা করে তারা এতটুকু করেছে। এখন বিএনপি ক্ষমতায় গেছে, স্বাভাবিকভাবে জামাতের যে ন্যারেটিভ, ওই ন্যারেটিভের বিপরীতে বিএনপি এখন রাজনীতি করবে, তাই না? মানুষকে সচেতন করবে, মানুষকে বোঝাবে। এখন আগামীতে বিএনপি এই মানে তাদের যে নেতিবাচক ন্যারেটিভ, বিএনপিকে সংস্কার বিরোধী এবং চাঁদাবাজ বানানোর যে ন্যারেটিভ, এটার বিপরীতে যদি বিএনপি একটা সচেতনতামূলক কর্মসূচি নিতে পারে, মানুষকে বোঝাইতে পারে, তাহলে কিন্তু মানুষ বুঝবে, জামাত থেকে মানুষ মুখ ফিরিয়ে নেবে। এখন আমি আপনি যে প্রশ্ন করলেন, দেখেন বিএনপির যে দুর্ভাগ্য সেটি হলো তারা এবার ক্ষমতায় গেছে, কিন্তু ভালো কোনো বিরোধী দল তারা পাইল না, যে কারণে সারাক্ষণ কিন্তু এক ধরনের বলা যায় যে বিরক্তের মধ্যে থাকতে হবে, তাও কিছু বলতে পারবে না। কারণ গণঅভ্যুত্থানের পরে গণঅভ্যুত্থান হয়েছে না, এখন তো আপনি পুলিশ দিয়ে কাউকে মানে হেনস্থা করতে পারবেন না, কথার কথা বলছি। বা আপনি কোনো একটা আমি একটা আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনটা আপনি থামাবেন, সেটাও কিন্তু নানান ধরনের মানে ভাবতে হবে, যেটা অন্য সময় হয়েছে যে আপনি যে কোনো মুভমেন্ট চাইলে আপনি সেটা কিন্তু আপনি সেটা থামাইতে পেরেছেন। কিন্তু এখন মুভমেন্টটা বৈধ হোক আর অবৈধ হোক, মানে যেটা আইনসম্মত বা বেআইনি, থামানোর আগে কিন্তু বারবার ভাবতে হবে যে পুলিশ পাঠাবেন, পুলিশ কিছু বলবে, মানে পুলিশ এখন মূর্তির মতো দাঁড়িয়ে থাকবে। লাঠিচার্জ করাটা বা ছত্রভঙ্গ করা, আমি শেষ করি, ছত্রভঙ্গ করাটা আসলে এক ধরনের ভেরি ডিফিকাল্ট হয়ে গেছে। তো সেই জায়গা থেকে না কি না ভাই, আপনি যদি বেআইনি কাজ করেন, মনে করেন যে আপনি প্রধানমন্ত্রী কোন মুভমেন্ট আইনি হয় না, জুলাই আন্দোলন বা রাজীব ভাই প্রশ্ন আমিও করতে চাই না, আন্দোলন হবে আপনি কি পুলিশ পাঠিয়ে সেই আন্দোলন শেষ করতে হবে? না আমি শেষ করি। আন্দোলন হবে মানে কি, যৌক্তিক আন্দোলন আপনি করতেই পারেন, কিন্তু রাষ্ট্রকে ব্যর্থ করার জন্য একটা সরকারকে আপনি, জনগণ যে সরকারকে নির্বাচিত করেছে, প্লিজ লেট মি ফিনিশ, এই নির্বাচনকে আপনি মেনেছেন? না ঠিক আছে রাজীব ভাই, যদি আপনি নির্বাচনটা মানেন, সরকারকে আপনাকে সহযোগিতা করি, শেষ না করতে ফিনিশিং হবে না। তো যদি আপনি সরকারকে মানেন, নির্বাচনকে গ্রহণ করেন, তো সেক্ষেত্রে তো সরকারকে সহযোগিতা করতে, আমি সেটাই বলছি। কিন্তু আদৌ কি জামাত ইসলাম বা অন্যান্য যারা এখন বিরোধী দল হয়েছে, তারা কি এই সরকারকে সহযোগিতা করছে? দেখেন
এই যে জামাত ইসলাম তারা কিন্তু এনসিপিকে ব্যবহার করে তারা বিএনপিকে বিতর্কিত করার জন্য 4-5টা ছেলেকে মাঠে নামিয়ে দিয়েছে। তার একজন হলো নাসিরউদ্দিন পাটোয়ারি। দেখেন তার টার্গেট কিন্তু 3জন ব্যক্তি। প্রথমত বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এরপরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাহেব, এরপরে জনাব সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী। জি। এখন দেখবেন তার বক্তব্যের মধ্যে কিন্তু এই 3জন সবসময় থাকবে, কারণ এই 3জন বিএনপির অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। এখন যদি নাসিরউদ্দিন পাটোয়ারির মতন যারা রয়েছে এদের উত্তর বিএনপিকে সারাক্ষণ দিতে হয়, এবং আমাদের যারা গণমাধ্যমের ভাই ঠিক আছে, বোনেরা রাখবে, রয়েছে আসবে। তারাও কিন্তু দেখবেন যে এদের এই যে গালিগালাজপূর্ণ বক্তব্য, এই বক্তব্য তো মানুষ বেশি খায়, মানে পাবলিক খায় বেশি, জি, আর আসিফ ভাই- এইগুলো বেশি বেশি তারা বলতেছে, মিডিয়াও প্রচার করতেছে, এবং বিএনপি তো এর এগেইনস্টে গিয়ে আসলে কিছু করতে পারতেছে না। ওকে, কারণ আসবো, এগুলো সহ্য আসবো, করা রাশেদ লাগতেছে। ভাই, এইটা আপনার হলো কাছে বিএনপির দুর্ভাগ্য। আসবো আপনার কাছে। ফজলুল করিম মারুফ যেটি বলেছে আসলে যে যেটি হচ্ছে আন্দোলনের নামে যদি দায়িত্বশীল আচরণ না করে সেটি, আচ্ছা, এবং রাশেদ ভাই প্রায় 10 মিনিট বলছেন, আমার একটু সময় দিয়েন। প্রথম কথা কি, মানে গত আওয়ামী লীগের সময় জামাতরে আলোচনা রাখছে কে কোন তো এই আওয়ামী লীগের লোকজন, মানে জামাতের নামগন্ধও নাই, কিন্তু টকশোগুলোতে আলোচনাতে জামাত রপ্তে 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 জামাতকে মানুষের মনে বসায় দিছে। মানুষ যেটা হাজারবার শোনে সেটা মানুষের মনে বসে যায়। এখন আমি বিএনপি নেতৃবৃন্দকে, এখন রাশেদ ভাই তো বিএনপি নেতা, বিএনপি নেতৃবৃন্দকে বলবো এই সব জায়গায় জামাত জামাত জইবেন না। আজকে এখানে বসছে উনি বিএনপির, আমি ইসলামী বাংলাদেশের, আমাদের পরস্পরের মধ্যে সাংঘর্ষিক অবস্থান নাই। হ্যাঁ, তারেক রহমান সাহেব আমাদের আমিরের সাথে দেখা করতে গেছেন, এটা আমরা খুবই একটা গৌরব বোধ করছি। তো তা এখানে জামাত আসলে ইস্যু না, কিন্তু হচ্ছে কি যে এমনভাবে তর্ক করতেছে, মানে আমি জামাতের ফলে জামাতকে আমরা আসলে হাজির রাখতেছি। আমি বিএনপি সব নেতৃবৃন্দকে বলবো যে সব জায়গায় জামাতকে হাজির রাখেন না, বরং মানে আমরা হচ্ছে ফাফু আনহু মসফা, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে আপনি যখন বেশি উত্তক্ত করে তাদেরকে উপেক্ষা করেন, উপেক্ষা করলে হারায় যায়। আমি বলবো যে ভাইগুলো স্বীকার করে নিল যে ভাই, আমি স্বীকার তারা করবো, বেশি কারণ উত্তপ্ত শোনেন, করতেছে জামাত। শোনেন, আমি জামাতের পক্ষে না, জামাতের সাথে আমাদের সম্পর্ক অনেক জায়গায় খারাপ, এবং জামাতের যে রাজনীতি সেটা প্যারাডাইমে তো এক, আপনি নিজেও বলেছেন। প্যারাডাইম এক, সেটা হলো পরে, কিন্তু জামাতের যে রাজনীতি সেই রাজনীতির সাথে এক যদি আপনারা হন তাহলে কেন একসাথে থাকতে পারলেন না, নির্বাচনটা কেন একসাথে করতে পারলেন না? শত্রুতা বলেন, যুদ্ধ বলেন, প্রেম বলেন, ব্যবসা বলেন, সব জায়গায় কি একটা মিনিমাম বিশ্বাসযোগ্যতা লাগে। হ্যাঁ, শত্রুর সাথে একটা মিনিমাম বিশ্বাসযোগ্যতা লাগে যে এই যে যুদ্ধের যে নিয়ম, সেই নিয়মটা সে ভাঙবে না। হ্যাঁ, কিন্তু জামাতের সমস্যাটা হলো জামাতের সাথে বিশ্বাসযোগ্য অবস্থানটা আনা যায় না, মানে সে কখন যে কি করবে এটা বোঝা যায় না, এটা জামাতের একটা বড় ধরনের সমস্যা। নির্বাচনে আসন ভিত্তিক সমঝোতা হলে কি আপনি এভাবে বলতেন আজকে? ভাই ভাই আমি বলি, ভাই ওটা হইতো না, কারণ আপনি যদি ইসলামী আন্দোলন বাংলাদেশের শুরু ইতিহাস দেখেন, ওলামায়ে দেওবন্দের ইতিহাস দেখেন, জামাতের কেউই স্থায়ী কোনো বন্ধু হয় না। কারণ আমি একটা আয়াত বলি, আয়াতটা জামাতের তুমি কষ্ট পাবেন, কোরআন শরীফে আয়াত আছে, ওয়ালান তারদু আনকাল ইয়াহুদ ওয়ালা নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। আল্লাহ তাআলা বলছেন যে তুমি ইহুদি এবং খ্রিস্টানদের কখনো তুমি মানে সন্তুষ্ট করতে পারবে না যতক্ষণ না তুমি তাদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর আমি জামাত মাইন্ড করি না, জামাতের নেতৃবৃন্দ, জামাতকে আপনি ততক্ষণ সন্তুষ্ট করতে পারবেন না যতক্ষণ আপনি তাদের মধ্যে ঢুকে যাবেন। হ্যাঁ, আমরা তাদের মধ্যে ঢুকবো না, ফলে দেখেন জামাতের মিত্র বিএনপি ছিল, আওয়ামী লীগ ছিল, আমরা ছিলাম, অনেকজন ছিল, জামাতের স্থায়ী মিত্র হবে না। কিন্তু আমার আলাপ হইল না ভাই, আমার আলাপ হইলো রাশেদ ভাই সহ বিএনপি সবাইকে বলবো সব জায়গায় জামাত রইটে জামাত জৈবে জামাতকে সবসময় জনপরিষদ হাজির রাখেন না, মানে তারা তার জায়গায় থাকুক। আমি তখন যে 10 মিনিটে যে সমালোচনা করেছি না, বরং মানে 1 মিনিটে জামাতের সেই বরং সমালোচনা ইসলামী বেশি আন্দোলনের কথা একটু বেশি বেশি করে আপনার বলা উচিত নাকি? আমি শেষ করি, আমি 10 মিনিট সময় রাশেদ ভাই দিয়েছি, আমাকে 3 মিনিট হইলো। দ্বিতীয় কথা হইলো মানুষকে টাকা দিয়ে কেনা যায়, এই কথাটা প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং কোনো কোনো ক্ষেত্রে সত্য। স্বাধীন দেশের মানুষ যারা, আমার 54 বছর স্বাধীনতা, আমাদের যদি রাজনৈতিক লড়াই দেখেন সেটা 47 কারণ 1905 থেকে আমাদের রাজনৈতিক লড়াই, সেই মানুষকে যে কেনা যায় এই সংস্কৃতির কারা চালু করলো? জামাত ইউজ করছে, বিএনপি কি দায় দিতে পারে যে টাকা দিয়ে মানুষ কেনার যে সংস্কৃতি? আমি বলবো যে এই রাজনীতি থেকেও রাশেদ ভাই আপনারা নতুন প্রজন্মের, আপনি এটা আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা, আপনারা এই জায়গা থেকে এটা সরে আসেন। দ্বিতীয় যে আমার কথাটা, যে ভালো বিরোধী দল ওনারা চান, মানে কি ওনারা কি আওয়ামী লীগ গঠনমূলক বিরোধিতা হোক, সেটি গঠনমূলক বিরোধিতা হবে। সেটা আমাদের আমিরের সাথে যখন বিএনপি চেয়ারপারসনের বৈঠক হয়েছে, চেয়ারম্যান, তখন তিনি বলেছেন যে আপনারা আন্দোলন করার আগে আমাদের সাথে কথা বলে নিয়েন। এটা অত্যন্ত চমৎকার একটা বিষয়। বিএনপি চেয়ারম্যান বলছেন আপনারা যৌক্তিক আন্দোলন করেন, কিন্তু করার আগে আমাদের সাথে আলাপ করে নিয়েন, আলাপ আলোচনা যদি আমরা মিলমিশ করতে পারি তাহলে আমাদের দরকার নাই। অত্যন্ত চমৎকার আইডিয়া, আমরা সেটাকে, আপনারা কি কথা বলে নেবেন? আমরা কথা বলে নিব, কারণ আমরা
এই মানে শুনেন, এখন শুধু আমরা এবং পরস্পর বিরোধী হয়ে গেছি বটে, জি। কিন্তু এই সরকার যদি ব্যর্থ হয়, এই সরকার যদি দ্রব্যমূল্য কমাইতে না পারে, এই সরকার যদি অর্থ ঠিক করতে না পারে, তখন আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা আবার ফেরত আসবে। আমরা কোনোভাবে সেটা হতে দিতে চাই না। না ওই সেই সময় আওয়ামী লীগ জাতীয় পার্টির যে সম্পর্ক মানে না, না, বিরোধিতা না, খেলা না, কিন্তু না, আসলে না, এক না, না, মানে ব্যাপারটা কি না, তাই যে না, 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 মানে ভাই, আপনারা ভাই, কথা বলে আন্দোলন ভাই, করবেন? আমার মনে হয় সেটা হবে না। উনি আমার মনে হয় সেটা হবে না। বলছে। আমার মনে হয় পরস্পরের মধ্যে একটা রাজনৈতিক বিরোধিতা হবে, কিন্তু পরস্পর বিনাশী যে রাজনীতি যেটা আওয়ামী লীগ করেছে, সেই পরস্পর বিনাশী রাজনীতি আমরাও করব না। এবং বিএনপি চেয়ারম্যানের যে মনোভাব, তার যে আচার আচরণ, আমার মনে হয় তিনিও বিরোধী দলকে বিনাশ করতে চাইবেন না। তবে দেখবেন যে সংসদ উত্তপ্ত হবে, মাঠের রাজনীতি উত্তপ্ত হবে, এটা হওয়াই উচিত। কারণ কোনোভাবে এই যে আপনি আজকে বলতেছেন যে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের সম্পর্ক, আমরা চাই না যে কোনোভাবে এটা এস্টাবলিশ হোক, তাইলে কিন্তু আর একটা শূন্যতা তৈরি হবে। আমরা চাই দুইটা দল, বিরোধী দল, সরকারি দল, সংসদে তুমুল তর্ক বিতর্ক হবে, রাজপথে মিছিলও হবে, লাঠিচার্জ হোক। আওয়ামী লীগের সাথে গুলি করতো, এখন যদি পায়ের নিচে লাঠিচার্জ করে সেটাও হোক, আন্দোলনের মধ্যে তো নেতৃত্ব করে ওঠে। কিন্তু কোনো অবস্থায় ওই কুসুম কুসুম বিরোধী দল খেলা যাবে না। তাহলে বাংলাদেশের রাজনীতিতে একটা শূন্যতা তৈরি আমার হবে। মনে হয় সেই আপনার কথার ভিতরে মনে হয় ইয়া মানে চলে আসবে। শেষ করুন আপনি। যে সেখানে শেষ করুন। সেখানে সেখানে আবার আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা আসবে, সে নিম্ন। তবে আমি আজকে মানে যখন এই সরকারগুলো আসে, দেখেন এই যে সমালোচনার জায়গাগুলো জারি রাখা উচিত। এই যে 6টা সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিল, আমরা যখন রাশেদ ভাইরাও আমরা যখন বলে আসছিলাম যে আপনার স্থানীয় সরকার নির্বাচন দেন, কোনোভাবে স্থানীয় সরকার নির্বাচন বিএনপি দিতে দিল না। তারপর করলো কি, এখন এসে আপনি দলীয় নেতাদেরকে পদায়ন করতেছেন। এখন দেখেন ভাই, দুটো জিনিস, যেই মেয়র দলীয় মেয়র কিন্তু সে নির্বাচনে জিতে আসছে, তার দায়বদ্ধতা জনগণের কাছে। যদি একজন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের লোক যদি মেয়র হয়, মানে প্রশাসক হয়, তখন তার একটা প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতা আছে। কিন্তু আব্দুল সালাম সাহেবের ঢাকা দক্ষিণের যিনি প্রশাসক বানিয়েছেন, তার দায়বদ্ধতা কার কাছে? জি। জনগণের কাছে। ভাই আমার সময় শেষ হয় না দিয়ে, সেটা জনগণের কাছেও না, অ্যাডমিনিস্ট্রেশনের কাছেও না, একটা দলের কাছে। এখন কি আমাদের সিটি কর্পোরেশন স্থানীয় সরকারের সবচেয়ে বড় যে প্রতিষ্ঠানটা, সেই প্রতিষ্ঠানকে একটা প্রায় কি বলে রেখে একটা পুরস্কারের পোস্ট হয়ে গেল। আমি যে সমাজতে আর একটা কথা ভাই, সেটা তুলে রাখি, ভাই থেকে শুনেন। সেটা হলো যে আমাদের কোট আনকোট মহামান্য রাষ্ট্রপতি, তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন কালের কণ্ঠে। সেই সাক্ষাৎকারে তিনি যা বলেছেন, এটা আমরা বিএনপি নেতৃবৃন্দের কাছে ব্যাখ্যা আমরা দাবি করতে পারি, ব্যাখ্যা দাবি চাই। বলেছেন যে বিএনপির মহাসচিব বলেছেন এটা বলেছেন যে এবং কথা বলার স্বাধীনতা সবার আছে, সবাই কথা বলে। ভাই একটা বাংলাদেশের রাষ্ট্রপতির যে জায়গা, রাষ্ট্রপতিদের যে রেওয়াজ, সেদিন মানে নাই। এবং সবচেয়ে মারাত্মক বিষয় কি জানেন, এখানে এমন ভাবে উপস্থাপন করছে, ডক্টর ইউনূসকে তিনি অপরাধী বানায় ফেলছেন। ভাই আরো কতগুলো প্রসঙ্গ আছে, আমরা একটু ছোট করে আসবো। আমার সময় সে দেন, এখন আপনি বলছেন ডক্টর ইউনূসকে অপরাধী বানায় ফেলা হচ্ছে। এইটার ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকারকে অপরাধী বানানো হবে, তারপরে জুলাইকে অপরাধী বানানো হবে। সেক্ষেত্রে রাশেদ ভাইরা পড়ে যাবেন, মির্জা ফখরুল সাহেব পড়ে যাবেন। সুতরাং আমি বলি এই ধারাটা বন্ধ করা উচিত। জি ধন্যবাদ। অনেক প্রসঙ্গ আসছে রাশেদ ভাই, যেটি হচ্ছে যে কুসুম কুসুম বিরোধিতা হলে আপনাদের ভালো লাগবে। আমরা একটা গেস্টার দেখলাম যে তারেক রহমান, তিনি জামাতের প্রধানের বাসায় গেলেন, এনসিপি প্রধানের বাসায় গেলেন, ওনাদের দলের প্রধানের বাসায় গেলেন। এই যে একটা ভালো আমরা শুরুটা দেখলাম, স্টার্টেড, এটা শেষ পর্যন্ত থাকবে কিনা? আপনারা এই ধরনের প্রীতি সম্পর্ক সরকারের পক্ষ থেকে রাখবেন কিনা, নাকি সেই লাঠি তুলে নেবেন তাদের বিরুদ্ধে যখন তারা রাজপথে নামবে? দেখেন ভাই, যে কথাগুলো বলছিলেন তার কথাগুলো সাংঘর্ষিক। একদিকে তিনি বলছেন যে না, আমরা আলোচনা করে নিব, যেটি বাংলাদেশের প্রধানমন্ত্রী তার দলের কাছে আহ্বান জানিয়েছে। অন্যদিকে তিনি আবার বলছেন না, এরকম উত্তপ্ত পরিবেশ থাকা উচিত। মানে সংসদে সেখানে স্পষ্ট শুনেন, সে বলছে যে আমরা আলোচনা করে নেব, তারপরেও যদি সমাধান করতে না পারি। আমি একটু ব্যাখ্যা দিই, শোনেন, আমি একটু ব্যাখ্যা দিই। ঠিক আমি আপনার ওই প্রথম চাওয়ার সাথে একমত যে বাংলাদেশে এরকম বিরোধী দল আসুক যে সরকারকে সহযোগিতা করবে। পরবর্তীতে ওই বিরোধী দল যখন ক্ষমতায় যাবে, যারা বিরোধী দল হবে তারা সহযোগিতা করবে। এই ধরনের রাষ্ট্র ব্যবস্থা যদি আপনি কায়েম করতে না পারেন, তাহলে এই রাষ্ট্রের কোনো উন্নয়ন হবে না। বিরোধিতা করাই তাদের কাজ না। সেটা যদি আপনি বাংলাদেশে যে হইচই মার্কা বিরোধী দল আর সংসদে গিয়ে টেবিল চাপড়িয়ে গালিগালাজ করে, যেটা এখনো হচ্ছে, তো আপনি এই বিরোধী দল আর আপনি আওয়ামী লীগের ভিতরে পার্থক্য কোথায় পাচ্ছেন আমাকে বলেন? এরা যেভাবে সারাক্ষণ মানুষকে আপনার লাঠি দিয়ে মারলেও কিন্তু সেই আঘাতটা, শুনেন প্লিজ, তুমুল বিতর্ক হচ্ছে, তুমুল বিতর্ক হওয়া উচিত। আমার কথা শোনেন, লাঠি দিয়ে মারলেও অনেক সময় সেই ব্যথাটা কিন্তু চলে যায়। সারাক্ষণ যখন আপনি গালিগালাজ করবেন, এই ব্যথাটা কিন্তু হৃদয়ে গেঁথে যায়। তো সমস্যাটা আসলে এইখানে যে আপনি সারাদিন গালিগালাজ করতেছেন না। কে গালিগালাজ করতেছে? কে করতেছে আপনি নিজেও জানেন না। করতেছে না মানে কি? আমাদের দলীয় আমির বলে, আমাদের প্রেস রিলিজগুলো দেখেন, করতেছে না ভাই, তা কেউ করতেছে না। এবং এটা যদি কেউ করে, আপনাদের প্যারাডাইমের কথা বলতেছেন, না, আমি তো আপনার দলের কথা বলতেছি না। জি রাজ ভাই, আপনি বলতে তো আপনাকে বুঝতে হবে এই আপনি মানে কি? আচ্ছা, এই আপনি মানে আপনি না।
এই আপনি মানে যারা এগুলো করতেছে রাহাত ভাই, ভাষা ছোট করে যে রাষ্ট্রপতি যে বক্তব্য দিলেন আমি সেটা সেটাই- নিয়ে আপনাদের প্রতিক্রিয়া কি, যে আমি আসতেছি, এই শেষ করি, বক্তব্যের please, আমার মতো মাধ্যমে আমাকে শেষ একজন করতে অ্যাকিউজ দিন। করা হচ্ছে তো আমি কিনা? সেটাই বলতেছি, যারা এই যে সারাক্ষণ গালিগালাজ করতেছে, যারা প্রধানমন্ত্রীকে নিয়ে, মন্ত্রী পরিষদকে নিয়ে, আমার কথা হলো যে এইগুলো তো কোনো সহযোগিতা না। এবং যারা বিরোধী দল হয়েছে, আমার কাছে মনে হয় যে রাজপথে যে উত্তপ্ত পরিবেশ, সেটাও এর থেকে ভালো এইভাবে সারাক্ষণ গালিগালাজ করা। মানে এমন একটা অবস্থা হয়েছে, সরকারে গেছে বিএনপি, তারপরেও তারা যেভাবে তাদের লাগামহীন বক্তব্য দিচ্ছে, বিএনপি তো আসলে কিছু বলতে পারতেছে না, কারণ ওই ধরনের বলার পরিবেশটা নানান কারণে অভ্যুত্থান হয়েছে। মানে কি এখন তো বলতে- স্বাভাবিকভাবে- কি বলতে চায় তা স্বাভাবিকভাবে এই ধরনের বক্তব্য তো অ্যালাউ করা যায় না রাজনীতি। বিএনপি কি বলতে চায়? জেলে নেন, জেলে নেন। এটা তো মামলা অ্যালাউ দেন করা যায় না, যে গালিগালাজ করতেছে, মামলা সারাক্ষণ চাঁদাবাজ বলতেছে। মামলা করার তো মামলা, আমি মনে করি যে এটা তো আপনার লাগামহীন ভাবে বলতে পারেন না আপনি, তাই না? মানে আপনি তো এটাকে allow বাকস্বাধীনতা, করতেছেন। বাকস্বাধীনতা না, না, ক্ষমতা রাখেন। বাকস্বাধীনতা মানে কি? রাশেদ ভাই, বাকস্বাধীনতা মানে আপনি আপনি একদিন বিরোধী দলে ছিলেন। আপনি বলতেছেন বাকস্বাধীনতা রাখেন। আমার কথা বাকস্বাধীনতা শোনেন, আপনি বিএনপিকে বলতেছেন চাঁদাবাজের দল, আপনি বলতেছেন আওয়ামী লীগ বিএনপির ভিতরে কোনো পার্থক্য নাই। আপনি এই কথাগুলো বলার মাধ্যমে আসলে কি বোঝাচ্ছেন? প্রমাণ করে দিক চাঁদাবাজ দল না, না, আপনি স্যালুট যে দিব। আপনি তো ভালো দল, তাহলে মানুষ আপনাকে ভোট দিয়ে পাশ করাইতো। আপনি বিএনপি পারি না কেন? পারি না কেন? অর্থের ছড়াছড়ি। তো আপনি অর্থের পেশি সরাসরি শক্তি। কি আপনার জামাত করেন নাই? ভাই, জামাত তো করছেই। তা আপনি তাহলে আমি আমি জামাতকে জামাতকে বলছি, বলছি। আপনি কেন সেটা আপনার দিকে নিচ্ছেন? বলেন আমাকে, আচ্ছা। আমাকে বলতে দেন। এই যে আপনি বলছেন যে মানুষকে বলতে দিতে হবে, তা আপনি তো আমাকে এই জামাতের বিষয়গুলো বলতে দেন, আমি বলি। আচ্ছা, শোনেন, রাশেদ ভাই, একটু আপনি একটু জামাত একটু- সাথে দেখেন একটু- না, একটু রাষ্ট্রপতির না, না, বক্তব্য নিয়ে একটু রাষ্ট্রপতির বলেন বিষয়ে আসি। যে এর মধ্য দিয়ে জুলাইকে আসলে মানে এক ধরনের রাষ্ট্রপতির বিষয়ে, হ্যাঁ। রাষ্ট্রপতি তিনি তার জন্য সৌভাগ্য যে তিনি আসলে বাংলাদেশের 3 জন প্রধানমন্ত্রীকে তিনি শপথ পড়িয়েছেন। এরকম সৌভাগ্য পৃথিবীতে আর কারো আছে বলে আমার কাছে মনে হয় না। তো যাই হোক, এখানে তো বিতর্ক থাকবেই, কোনো মানুষই আসলে বিতর্কের বাইরে না। আমি কি বিতর্কের বাইরে? আমারও তো বিতর্ক আছে, তাই না? এখন আমার বক্তব্য মনে করেন 11 দলীয় জোটের যারা আছে এরা পছন্দ করে না, স্বাভাবিক এরা তো আমাকে গালিগালাজ করবে, আমার নিয়ে লিখবে, কমেন্ট করবে, আমার বিরুদ্ধে যা তা বলবে, স্বাভাবিক। এখন রাষ্ট্রপতি যে কাজটা করেছে, রাষ্ট্রপতিকে তো আপনার সবার পছন্দ হবে না, কিন্তু আমার কথা হলো যে এই রাষ্ট্রপতিকে আপনি পছন্দ করেন না, সরিয়ে দেওয়ার দায়িত্ব কার ছিল? যারা ওই সময় সরকারে গেল, তাই না? কিন্তু আপনি না সরিয়ে আপনি এই রাষ্ট্রপতিকে বহাল পারেন নাই তো। রেখে, না, বিএনপি please, কারণে আমাকে রাষ্ট্রপতি শেষ করেন, করেননি। আমাকে শেষ করেন, ভুল বলেন না। আমাকে শেষ করেন। পারেন নাই, তাহলে আপনার ক্ষমতা আপনি কেন হ্যাঁ, আপনি দেন করতে নাই, চান? দেন নাই সেটা আপনারা। বিএনপি পারেন নাই, সে বলো। স্পষ্ট পারেন করে নাই, বলেছে। না, সেটা এগুলো ভাওতাবাজি ভাই, এগুলো রাষ্ট্রপতি ভাওতাবাজি। বলছে, রাষ্ট্রপতি বলছে। রাষ্ট্রপতি তিনি সাংবিধানিক রাষ্ট্রপতি বিএনপি চেয়েছে যে সাংবিধানিক বিষয়টি বলেছে। আমি বলি, ধারাবাহিকতা ওই বজায় সময় থাক। কি আপনি বিএনপির কথা শুনে সরকার গঠন করেছেন? করেন নাই তো। আমাকে শেষ করতে দেন। তো এখন যেটি হয়েছে সেটি হলো এই রাষ্ট্রপতিকে বহাল রেখে তার হাতে সংবিধান মেনেই তো ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ নিয়েছে। আর আপনি বলছেন যে বিএনপির কারণে পারেন নাই। বিএনপি কি আপনাকে শপথ নিতে বাধ্য করেছিল? আমাকে বলেন তো। নাহিদ ইসলামকে বলেছিল তুমি বেশি সময় নেই, বেশি সময় নেই, বেশি সময় নেই। রাষ্ট্রপতিকে মেনে এটা বেরিয়ে আসবে, করছে কি করছে Let এক me সময়। finish. তুমি রাষ্ট্রপতিকে মেনে এই সংবিধান মেনে শপথ নেবে, এটা কি বিএনপির কে বলেছিল? আচ্ছা, রাশেদ ওই ভাই, বেরিয়ে আসবে। ঠিক আছে, আপনার না, প্রশ্নের অনেক বিএনপির কে উত্তর তো আছে, বলে নাই। একটু ছোট করে শেষ করে দিই, মানে শেষ একটু করে গুরুত্ব, দিই। আমাদের সময় শেষ জি, তো, সময় তো শেষ। একটু গুরুত্বপূর্ণ আলোচনা আছে, যেটা হচ্ছে আমরা দেখছি যে আওয়ামী লীগের অফিসগুলো খুলছে বিভিন্ন জায়গায় তৃণমূল পর্যায়ে। এখানে কি আসলে বিএনপির কোনো ইন্ধন আছে কিনা? উনি বলছেন যে আওয়ামী লীগ যদি রাজনীতি ফিরে আসে তাহলে এটা কারোর জন্য মঙ্গল হবে না। আমি আপনাদের নির্বাচনের বক্তব্য সময় কি? যেটি দেখেছি, সত্যি কথা তো বলতে হবে, প্রত্যেকটা দলই আসলে আওয়ামী লীগের ভোট ব্যাংকটা নিজের দিকে নেওয়ার চেষ্টা করছে। বিএনপি করছে, সেটা ইসলামী আন্দোলন বাংলাদেশ বিএনপি করছে, বিএনপি করছে। সেটা ইসলামী আন্দোলন বাংলাদেশও করেছে। বিএনপি করছে রে আমি বাপ। তাদের নেতৃবৃন্দের বক্তব্য শুনেছি, আমি শুনেছি তারা একটা প্রমাণ না, দেন। ভাই সবকিছুতে আপনি হাজির নাজির প্রমাণ করতে ওমা। পারবেন। আপনি কি আওয়ামী লীগের ভোট চান নাই? কেন একটা প্রমাণ দেন, একটা প্রমাণ দেন। আপনি আচ্ছা, আসবো, আপনার সাথে আসবো, প্রমাণ দিতে হবে, আসবো, আমার আসবো। খুঁজতে হবে, মানে একজন প্রমাণ দিতে হবে। আমি তো সমঝোতা প্রমাণ- হয়েছে কিনা? আমি তো- প্রমাণ দেন। মাঠে আমি তো তৃণমূলের এখানে বিএনপির প্রমাণে সাথে হাজির আওয়ামী হই লীগের নাই, তাই না? রাজীব ভাই, যেটা আওয়ামী লীগের কোনো সমঝোতা আপনারা হয়েছে কি- কিনা? আপনারা কি বলেছেন যে আসবো, আমরা আচ্ছা। আওয়ামী লীগের ভোট চাই না বলেছেন? যেটা প্রমাণ এটা বলেন না। আপনারা কি বলেছেন আমরা আওয়ামী লীগের ভোট চাই না? রাশিদ ভাই, আপনাদের একটা সমঝোতা, বলছেন কিনা এটা বলেন। শুনেন, যেটা প্রমাণ এটা বলেন না। না না, আপনি যদি না আমি প্রশ্ন করছি, কোনো সমঝোতা জি। হয়েছে কিনা সেটা বলেন। সমঝোতা কি? অফিস দেখেন করার এই যে বিষয়ে। এখানে একটা প্রবলেমটা দেখেন। সময় নাই, জামাত ইসলাম যে কাজটা করছিল, জামাত ইসলাম যে কাজটা করছে সেটা হলো আওয়ামী লীগের কোনো নেতাকে যখন গ্রেপ্তার করতে যাচ্ছে, ওই এলাকার জামাতের যিনি নেতা তিনি ফোন দিয়ে বলছেন পুলিশ যাচ্ছে, সরে পড়ো। দ্বিতীয়ত, আমি একজন জামাতের এমপি নির্বাচিত হয়েছে আমার এলাকায়, তার সাথে কথা বলছিলাম, তিনি বলছেন আওয়ামী লীগও আমাদেরকে ভোট দিতে চাই। তাহলে আওয়ামী লীগকে তারা কী ধরনের সহযোগিতা করেছে যে আওয়ামী লীগ তাদেরকে ভোট দিতে চায়? এখন আওয়ামী লীগকে জামাত এমনভাবে টানছিল শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য, স্বাভাবিকভাবে এখন জামাত এই ধরনের নমনীয়তা দেখাচ্ছে। এখন বিএনপি কি হেডলাইনে যাবে? তাহলে আওয়ামী লীগের ভোট তো সবই আপনার জামাতের দিকে চলে যায়। তো ভোটের রাজনীতিতে বিএনপি এই বিষয়ে চুপ ছিল, তাই না? জি। বিএনপি এই বিষয়ে নীরবতা পালন করেছে। আওয়ামী লীগের ব্যাপারে যে ধরনের ফজলুর রহমান মারুফ ভাই, ছোট করে আলোচনা করতে আমাকে চাই। লাইনটা শেষ করতে দিবেন তো? সময় নাই তো, শেষ সেটাই করেন, তো শেষ করেন, আওয়ামী লীগের ছোট ব্যাপারে করে শেষ করেন। সেটাই বলছি, আওয়ামী লীগের ব্যাপারে যে ধরনের আসলে বিরোধিতা আপনি বিএনপির কাছ থেকে অতীতে দেখেছেন, ভোটের সময় সেটা জামাতের কারণে পারে না, এই দোষটা আপনি বিএনপিকে দিতে পারেন না।
এটা জামাতের দোষ। জামাত বাংলাদেশে মানে কি আওয়ামী লীগকে তাহলে শোন, আগে আমরা শুনলাম কি যে মানে উদাহরণ খুব বাজে হবে, ভাই, এটা তো politics। সবাই ক্ষমা চাই, এটা তো politics। সেটা হলো যে বলেন, মানে মারুফ ভাই কুকুর, বলেন। মানে ধরেন ছাগলের লেজ নাড়ে আর লেজে ছাগল নাড়ে, হ্যাঁ, তাহলে বলতে হবে কি বিএনপির মতো একটা সংগঠন জামাতের কোষল আমি তো থেকে ইয়া বললাম করে, যে স্বাভাবিকভাবে- তাহলে এটা কি কথা ভাই, বলেন? এটা তো politics, আওয়ামী ভাই। লীগের মতো কেন- আওয়ামী লীগের থেকে সবচেয়ে বেশি নিজের দলের নাম বিএনপি, কিন্তু সেই বিএনপি কে আওয়ামী লীগকে এবারে স্পেস দেওয়ার চিন্তা করতেছে। ওনারা কি আমরা গত তত্ত্বাবধায়ক সরকারের সময় আজকে কি বিএনপির মহাসচিব বলেছে আমরা আওয়ামী লীগকে স্পেস দেওয়ার একটু বক্তব্য শুনেছেন? অন্তর্বর্তী সরকারের ভাই বক্তব্যটা শুনেছেন বক্তব্য আপনি? বহুত দেন আপনারা। অন্তর্বর্তী সরকারের সময় তারা অফিস করার সাহস পায় নাই, এখন তো অফিস করার সাহস পায়, এখন দবাদম জামিন হয়। আমাদের মহামান্য তিনি রাশেদ ভাই মতো 50টা টক শোতে এই মহামান্যকে ধুই ফেলছে, আজকে সেই মহামান্য কথা কাকে দিয়ে বল- না, মহামান্যকে ধুই ফেলছে। আমি মনে হয় আপনি দেখেন ভুল বললেন। তো ফলে কি ভাই, আমি সবসময় যুক্তি ভাই, দেখিয়েছি। আমাদের এখানে আমি রাষ্ট্রপতির পক্ষেই বলেছি যে ক্ষমতার যে রাজনীতি, রাষ্ট্রপতির হাতে আপনি ভাই, শপথ নিলেন, এই রাষ্ট্রপতিকে আপনি বাদ দিতে ক্ষমতার পারবেন না। রাজনীতি, ক্ষমতার শপথটা রাজনীতি, না দিলে আপনি আপনারা বাদ দিতে ভোট পারবেন, ভাই। রাজনীতি করেছেন, আওয়ামী লীগ ভোট ক্ষমতার- টানার জন্য শোনেন, জামাত শোনেন ইসলাম ভাই, না, না, প্রচেষ্টা বলি, চালিয়েছে, বলি, না। ভোট নিয়েছে। ভাই, আরেকটা কথা, এবং আরেকটা কথা, জামাতকে আমি হাজির রাখতে চাই না। দ্বিতীয় কথা হলো এই যে ক্ষমতার রাজনীতি, এই ক্ষমতার রাজনীতি 54 বছর বাংলাদেশে সর্বনাশ করছে, যেখানে বিএনপির দায় আছে, জামাত দায় আছে, আওয়ামী লীগ দায় আছে। এই ক্ষমতার রাজনীতি জুলাই 90-কে ব্যর্থ করছে, এই ক্ষমতার রাজনীতি 24-কেও ব্যর্থ করবে, এবং সেই দায় 90 আন্দোলন গণঅভ্যুত্থান ব্যর্থতার দায় যেমন বিএনপির, আবার 24-এর অভ্যুত্থানের ব্যর্থতা বিএনপিকে নিতে হবে যদি বিএনপি এখনো ওই ধরনের রাজনীতি করে। আমি বলবো যে আপনারা আওয়ামী লীগ স্পেসের দরকার নাই, আপনার রাজনীতি আপনি করেন। মানুষ আওয়ামী লীগের অল্টারনেটিভ হিসেবে বিএনপিকে ভোট দিচ্ছে, যে বয়ান অনেকে চালায়, জামাত ইসলামও চালায়, আমি সে বিশ্বাস করতে চাই না। আমরা চাই যে জিয়াউর রহমান সাহেবের, তারেক রহমান সাহেবের ব্যক্তিকে ওনাকে ভোট দিচ্ছে, দলকে ভোট না, দিচ্ছে। কেন চান না? কেন চান না? এই যে অন্তর্বর্তী সময় যে এটা না, নৈরাজ্য, এটা আইন ভাই, শৃঙ্খলা পরিস্থিতি, ভাই, রাজনৈতিক ভাই, অবস্থা, ভাই, এটা মানুষ একটা স্থিতিশীল ভাই, অবস্থা চেয়েছে। এটা অত্যন্ত মারাত্মক হ্যাঁ। যে এটা কি বিএনপির এজেন্সিকে নাই করে দেওয়া হয়, মানে বিএনপির কিছু নাই, কিন্তু আওয়ামী লীগের অল্টারনেটিভ হিসেবে বিএনপিকে ভোট দেয়, আওয়ামী লীগের এন্টি আওয়ামী লীগ ভোট সব বিএনপি পায়, এর মাধ্যমে বিএনপির এজেন্সিকে না করে দেওয়া হয়। আমি সেটা দিতে চাই না, আমি চাই যে বিএনপির ভোট পায়, ইসলামের ভোট পায়। সেটা যদি হয় তাহলে আওয়ামী লীগকে তোষণ করার কোনো কারণ নাই। ভারতের সাথে সম্পর্ক রাখতে হবে, সেটা রাখেন, কিন্তু আওয়ামী তোষণটা কেউ করেন না, আওয়ামী লীগকে স্পেস দিয়েন না। কারণ কি জানেন, আওয়ামী লীগ ক্ষমতা এলে আওয়ামী লীগ আমার পরিচিত না, বিএনপি পরিচিত, সবার আগে তারেক রহমানকে দেশ ছাড়া করবে। রাশিদ ভাই, আপনারা আওয়ামী লীগ তোষণ করছেন অনেকটা, কিন্তু দেশ ছাড়া হবেন আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে, মানে রাজনীতিতে ফিরে আসে। ছোট করে দেখেন, স্বাভাবিকভাবে আওয়ামী লীগের ব্যাপারে তো 30 সবারই সেকেন্ড। আপত্তির জায়গা আছে, কিন্তু যখন ভোটের সময় জামাত ইসলাম যে ধরনের রাজনীতিতে ভাই প্লিজ, আপনি আপনি কি জামাতের দায়িত্ব নেবেন? তাহলে বলেন যে আপনাকে জামাতের আমি বানিয়ে দিই। আপনি নিতে চান বলেন, আমি আপনাকে বানিয়ে দিই। আপনি তাহলে শেষ করতে আপনার সমস্যা কি? আপনার কথা আপনি বলেন, আমাকে বলতে দেন। মানে আপনি ইসলামী আন্দোলনের কথা বলেন। আপনি চাচ্ছেন যে ইসলামী আন্দোলনের সমালোচনা করি আমি, তাই তো? আমার টেবিলে আমি জামাত হাজির রাখতে চাই না। আচ্ছা, তাই এটা আপনার টেবিলে আপনি আছেন তো, আমার টেবিল তো কিন্তু আপনি বলেছেন প্যারাডাইম এক। আপনি শেষ করেন। আমার কাছে মনে হচ্ছে ইসলামী রাশিদ ভাই, গুপ্ত জামাত কিনা? শেষ করতে হবে, শেষ করতে হবে। জামাতের ক্রিকেটের ক্ষেত্রে ইসলামী আন্দোলন থেকে গুপ্ত জামাত কিনা? আমার তো সন্দেহ লাগছে। আবার সেই অভিযোগ রাজনীতি গেল, পুরো তো প্যারাডাইমে গেল। আমি তো জামাত কিনা আবার সে বলছি, তাহলে আপনি কেন কথা দিচ্ছেন বলেন? রাশিদ ভাই, আপনি তো কয়েকদিন আগে দেখলে আপনি টক শোতে রাশিদ নিজে আওয়ামী লীগ ফিরলে আপনাদের জন্য বিপদ হবে কিনা সেটা ভাই, বলেন। আমি এক তো কথা বলেন, বলতেছি, এক কথা, শেষ ভাই করতে কেন হবে। আমাকে বলতে দিচ্ছে না? ওটা উল্টো বলেছেন, আওয়ামী ফিরলে আপনাদের জন্য বিপদ হবে কিনা। আমি নিজে দেখেছি ভাই জামাতের সমালোচনা এই টকশোতে করেছে এবং এর আগেও অবশ্যই। করেছে। আপনি এই আমি জবাব দেবেন না, সমালোচনা করতে গেলে সে সমস্যা দিচ্ছে না। রাবে এই জবাবটা মানে দেবেন কিনা? বিষয়টা কি তাদের ভিতরে এই ধরনের কোনো মানে এই সমস্যা? জবাবটা দেবেন কিনা? আওয়ামী লীগ ফিরলে আপনাদেরও বিপদ। আওয়ামী লীগকে নিয়ে তো আসলে আমি যে বক্তব্য আগেও দিয়েছি, এখনো সেই একই কথা বলবো। আওয়ামী লীগের মধ্যে যারা অপরাধ করেছে তাদের বিচার করেন, যারা কোনো জুলুম করে নাই তাদেরকে রিকনসিলিয়েশন করেন। অবশ্যই এত বড় একটি দল, এদেরকে যদি আপনি আন্ডারগ্রাউন্ডে পাঠিয়ে দেন তাহলে অফিস করা কি রিকনসিলিয়েশনের অংশ হিসেবে হচ্ছে? রিকনসিলিয়েশন আওয়ামী লীগকে করা লাগবে। এটা করা ধন্যবাদ, লাগবে। ধন্যবাদ রাশিদ এখন ভাই। মারুফ ভাইয়ের কাছে সমস্যা দুঃখিত, 10 সেকেন্ড। মারুফ ভাই ক্ষমা চেয়ে শেষ করতে হচ্ছে। মারুফ ভাই, আপনাকে ধন্যবাদ, এবং দর্শক যারা ছিলেন আপনাদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আগামীতে অন্য বিষয় নিয়ে দেখা হবে। সকলে ভালো থাকুন, শুভরাত্রি দর্শক, ভালো।